আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় যমুনায় ঘন ঘন লোডশেডিং হয়েছে। এটি কিসের লক্ষণ? ঈদের দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সেখানে তারেক রহমান কি বলেছিলেন জেনারেল ওয়াকারকে? এছাড়াও বহুল আলোচিত মির্জা ফখরুল আলমগীরের সেই উক্তি যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, সেটা নিয়ে আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকবেন। ঈদ নিয়েই আসলে একটু ব্যস্ত ছিলাম, এবার সামাজিক কাজগুলো দায়িত্বগুলো অনেক বেশি ছিল। যাই হোক, এই ৩ দিনে অনেক ঘটনা ঘটেছে, বাংলাদেশে যেমন ঘটেছে, দেশের বাইরে বিশেষ করে ইরান এবং যে ইসরায়েল আমেরিকার যে সংঘাত, যে যুদ্ধ, সেখানে অনেক রকমের আপডেট রয়েছে। আপনারা নিশ্চয়ই সবগুলো জানেন। আমি প্রথমে একটু যমুনায় চলে যাচ্ছি। যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সর্বস্তর এবং রাস্তায়ও অনেক লোক হয়েছিল বলে শুনেছি। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সময় যমুনায় বারবার লোডশেডিং হয়েছে এবং এটি নিয়ে কিন্তু কর্মকর্তাদের কপালে ভাঁজ পড়েছে যে এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে যদি লোডশেডিং হয়, তাহলে সামনে যে গ্রীষ্ম আসছে, এই যে এপ্রিল মাস আসতেছে, কালবৈশাখীর ঝড়, এবং আপনারা জানেন এপ্রিল মে মাসে কি ভয়াবহ গরম পড়ে। তো সেই অবস্থায় লোডশেডিং এর কি অবস্থা, বিশ্বব্যাপী তেলের যে অবস্থা, এটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। এদিকে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তিনি যমুনায় এসেছিলেন তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করতে, এবং তারেক রহমান তাকে দেখে বলে ঈদের সেলামি চেয়েছেন এবং বলেছেন যে পায়ে হাত দিয়ে সালাম করব, আপনি সেলামি দেন। তো এটা এটা আসলে ছিল একটা আন্তরিক শুভেচ্ছা বিনিময়। এটার পেছনে রাজনীতি খুঁজতে যাবার কোনো কারণ নেই। কিন্তু যেহেতু যমুনার থেকে খবরটি পেলাম, আমার মনে হয় যে এটি আপনাদের জানাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো গত বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, এবং সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সবাই রাজনীতি করবেন এক্সেপ্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আছে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এবং অনেক পত্রিকা, অনেক মিডিয়া শিরোনাম করেছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। তো এটা নিয়ে কিন্তু, এটা বলার সাথে সাথে এটা যে মুহূর্তে মিডিয়া এসেছে, এটা কিন্তু স্পার্ক করেছে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। বিশেষ করে এই যে আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল আলমগীর যে এই কমেন্টটা করেছেন, এটা কি বিএনপির মনোভাব কিনা, এটা কি সরকারের মনোভাব কিনা, এইটা জানার জন্য কিন্তু মানে অনেক রকমের, মানে ইট ক্রিয়েটেড হিউজ টেনশন, টু বি ভেরি অনেস্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটা কি সরকারের বক্তব্য কিনা। দিল্লি থেকে অধ্যক্ষের একজন ফোন করেছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদকে। দিল্লির বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের একই প্রশ্ন যে মির্জা ফখরুল আলমগীর এই কথাটি কেন বললেন। এমনকি তারেক রহমানের কাছেও ভারত থেকে ফোন এসেছে এবং তারা এই বিষয়ে একটা ক্লারিফিকেশন চেয়েছে। ভারতের ক্লারিফিকেশন চাইবার কারণটা হলো যে এটা অনেকটা ওপেন সিক্রেট যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন গত বছরের 25শে ডিসেম্বর। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই সামগ্রিক প্রক্রিয়ায় ভারতের একটা ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন, এবং এটা অবিশ্বাস করবার কোনো কারণ নেই। কারণ ডক্টর ইনুস যেভাবে সবকিছু গুছিয়ে এনেছিলেন, তাতে কনফার্ম জামাত ক্ষমতায় যেত। তো সেইখান থেকে পরিবেশ ভারত চেয়েছিল যে আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে, কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছিল না, তখন ভারত কিন্তু প্ল্যান বি তে চলে গেছে। এবং ভারত এই সম্ভাবনা মাথায় রেখে অনেক আগে থেকেই লন্ডনে তারেক রহমানের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছিল, সেটা হলো লন্ডনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। তো ন্যাচারালি যে 10টি পয়েন্টে অ্যাগ্রি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে একটা শর্ত ছিল যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা
তুলে নিতে হবে এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। এইটাই কিন্তু তারেক রহমান এগ্রি করেছিলেন। সো ন্যাচারালি যখন বিএনপির রাজনৈতিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর বলেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, ন্যাচারালি তারেক রহমানের প্রদত্ত অঙ্গীকারের খেলাপ এটা। তো তারেক রহমানকে যখন ভারত থেকে ফোন করা হয়েছে, তখন ন্যাচারালি তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকেছিলেন। তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকে তার এই উক্তির একটি ব্যাখ্যা চান এবং তারেক রহমান যথেষ্ট উষ্ণা প্রকাশ করে বলেন যে তিনি কি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের সরকার, সেটি উইথড্র করা হবে কি হবে না, তিনি তো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। এ ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে মির্জা ফখরুল আলমগীর যেচে পড়ে কেন এই কথাটি বললেন? তারেক রহমান তাকে স্মরণ করিয়ে দেন যে তার অনুপস্থিতিতে বিএনপির দুঃসময়ে মির্জা ফখরুল আলমগীর মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এর জন্য তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বাট দ্যাট ডাজন্ট মিন যে আজকে দলের বর্তমান অবস্থায় তিনি এমন একটা কথা বলবেন যেটা দলীয় সিদ্ধান্ত নয়, যেটা তারেক রহমান নিজেও কখনো বলেননি। তাহলে এর ফলে যথেষ্ট কনফিউশন তৈরি হয় এবং বলেছেন যে এই ধরনের কথাবার্তা আর যেন না বলতে, এবং এই যে তিনি বলেছেন এটা যেন মিডিয়ায় তিনি কারেক্ট করে দেন। এখন প্রশ্ন হলো যে মির্জা ফখরুল আলমগীর কেন এই কথাটা বললেন? তিনি কি এটা কি তার স্লিপ অফ টাং ছিল? তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং অনেকেই আমরা তাকে পছন্দ করি, তিনি অনেকের কাছে শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি কি এটা ভুল করে বলে ফেলেছেন, নাকি এটার পেছনেও একটা রাজনীতি আছে? বিএনপিতে আপনারা জানেন যে বিএনপি একটা জগা খিচুড়ি রাজনৈতিক দল। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, এখানে জামাতের পক্ষের লোক আছে, মুক্তিযুদ্ধের বিরোধী লোক আছে, এখানে আবার তরুণ প্রজন্মের লোকজনও কিছু আছে। সো এই নানামুখী টানাপোড়েনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল আলমগীর একটি ধারার নেতৃত্ব দেন। তিনি যদিও বিএনপির মহাসচিব, তারপরেও বিএনপির যে বিভিন্ন ফ্যাকশন আছে, তিনি সেই ফ্যাকশনটির নেতৃত্ব দেন যারা মূলত পাকিস্তানপন্থী। কারণ আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীরের বাবা, হ্যাঁ, ওনাকে সবাই ঠাকুরগাঁয়ের চখা রাজাকার বলতেন, মির্জা রুহুল আমিন সম্ভবত। তো তিনি কিন্তু পাকিস্তান আমলে বিখ্যাত রাজাকার ছিল এবং স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তো সেই রাজনৈতিক উত্তরাধিকার মির্জা ফখরুল আলমগীর বহন করেন এবং তিনি চান না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। এবং যেহেতু পাকিস্তানপন্থী, যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তিনি এবং বিএনপির ওই ধারার অন্যতম নেতা, সেহেতু তিনি আওয়ামী লীগ ফিরে আসলে মনে করেন যে এটা বিএনপির রাজনীতির জন্য একটা থ্রেট হতে পারে। তো এই কারণেই তিনি এটা বলেছেন, এটা বলে তিনি বাজার অ্যাসেস করেছেন, কিন্তু তিনি বুঝতে পারেনি যে এইটার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিপারকাশনটা এত তীব্র হবে। এবং এটা এতটা তীব্র হয়েছে যে তারেক রহমান পর্যন্ত তাকে ডেকে উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা সাংবাদিকদের মাধ্যমে এই কনফিউশনটা দূর করতে। এদিকে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি আমি আগেও বলেছি জাতিসংঘের আসন্ন অধিবেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের প্রার্থী হিসেবে। তিনি আবার এই ঘটনায় কিন্তু সাথে সাথে ভারতে যোগাযোগ করেছেন এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফেরার পথে দিল্লি হয়ে আসতে চান এবং দিল্লি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তিনি বৈঠক করতে চান। এই ব্যাপারটা নিয়ে যে কনফিউশন অ্যারাইজ করেছে সেটা দূর করার জন্য। কারণ এইটার ইম্প্যাক্ট কিন্তু সামাজিকভাবে বাংলাদেশের ভেতরেও পড়েছে। অনেকেই একটু হতাশ হয়েছিলেন, কারণ নির্বাচনের পরে অনেক আসনেই অনেক এলাকায় একটা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ, তারা একটু মবের হাত থেকে একটু রক্ষা পাচ্ছে অধিকাংশ জায়গায়, তাদের মধ্যে একটা হাঁপ ছেড়ে বাঁচবার মতো একটা পরিবেশ লক্ষ্য হচ্ছে। ঠিক এই মুহূর্তে মির্জা ফখরুল আলমগীরের স্টেটমেন্টটা কিন্তু রাজনীতিতেও একটা কুয়াশা তৈরি করেছে এবং অনেকেই বলছেন যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসলো, অলরেডি বিএনপি এবং তারেক রহমান
সেখান থেকে পোল্টি দিয়েছে, এবং তারা উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে এই যে মহাসচিব মির্জা ফখরুল বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা তুলে নেবে না, অথচ ভারতের সাথে যেসব আন্ডারস্ট্যান্ডিং এ তিনি এসেছেন শুধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারই না, আইসিটির এই যে অবৈধ অংশ, এই অংশটুকু সরিয়ে ফেলা, শেখ হাসিনার সাজা বাতিল করা, এরকম আরো মোট 10টা শর্তে রাজি হয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন। সুতরাং এই জায়গায় এখন আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেটা করব, আমরা আসলে দেখব এই যে ঈদের পরে সংসদের অধিবেশনটা চলবে এবং সেখানে আমরা দেখব যে তারেক রহমান যে শর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন সেই শর্তগুলো মেনে চলবেন নাকি পোল্টি দেবেন, এবং পোল্টি দিলে সেটি কি তারেক রহমান, বর্তমান সরকার এবং বিএনপির রাজনীতির জন্য শুভ কোনো বার্তা বয়ে আনবে কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমন ভাবে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত, সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। বাংলাদেশে 1971 সালে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব আনা হয়েছে। 1971 সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার যাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বীকৃতি দেন সে দাবি জানিয়ে মার্কিন প্রতিনিধি সভায় একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার অর্থাৎ 20শে মার্চ প্রতিনিধি পরিষদে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছেও পাঠানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যা হয়েছে এই বিষয়টির স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব আনা হয়েছে এবং এটা একটা বড় ধরনের তাৎপর্যপূর্ণ ঘটনা তো বটেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, এমনকি বাংলাদেশের রাজনীতি বর্তমান এবং ভবিষ্যতের জন্য। কারণ প্রথমবারের মতো বাংলাদেশে 1971 সালে পাকিস্তানি বাহিনী যে ভয়াবহ নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ঘটনাগুলো ঘটিয়েছে তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর একটা সরাসরি যোগসাজশ এবং সরাসরি সহযোগিতার বিষয় এই প্রস্তাবে উত্থাপিত হয়েছে, প্রস্তাবে উল্লেখিত হয়েছে। বিশেষভাবে জামায়াতে ইসলামীর নাম পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী হিসেবে সরাসরি উল্লেখ নিশ্চিতভাবে, বিশেষ করে বাংলাদেশের সীমানার ভেতরে জামায়াতে ইসলামী নামের কোনো দলের রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার বিষয়টিকে পরবর্তী যে কোনো সময়ে চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে যদি সত্যিকার অর্থেই মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসে এই দাবিকে স্বীকৃতি দেন যে বাংলাদেশে 1971 সালে গণহত্যার ঘটনা ঘটেছিল। এই যে কংগ্রেসম্যান যে প্রস্তাবটি এনেছেন সেখানে তিনি 119তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে 20শে মার্চ এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এই প্রস্তাবনার যে রেজলিউশন তার সেটি হচ্ছে রেজলিউশন 1130 এবং এতে বলা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার ঘটনাগুলো স্বীকৃতি দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই বিষয়টি মনে থাকে, এটা স্মৃতিতে থাকে মানব জাতির, এবং এটা নথিবদ্ধ করা হয় যে 1971 সালে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল এবং
তাতে যারা ভুক্তভোগী হয়েছিলেন, বাঙালি জাতির যে সদস্যরা এবং হিন্দু সম্প্রদায়ের যে সদস্যরা এর ভুক্তভোগী হয়েছিলেন, তাদের এই স্মৃতি যাতে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা প্রতিরোধ করা যায়। এই রেজলিউশন এনেছেন ডেমোক্র্যাট দলীয় এই কংগ্রেসম্যান, সেখানে প্রস্তাব করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পরিষদ 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে নৃশংসতা চালিয়েছে তার তীব্র নিন্দা জানায়। প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের ইসলামপন্থী মিত্ররা, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা, এখানে সরাসরি জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করা হয়েছে কংগ্রেসের এই প্রস্তাবে। সেখানে বলা হচ্ছে যে প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে জাতিগত বাঙালিদের নির্বিচারে গণহত্যা করেছে, তাদের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবী ও শিক্ষার্থীদের হত্যা করেছে এবং 10,000-এরও বেশি নারীকে যৌন দাসত্বে বাধ্য করেছে। একই সঙ্গে তারা হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে গণহত্যা, গণধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর এবং বলপূর্বক দেশত্যাগের মাধ্যমে নির্মূল করার চেষ্টা করেছে। এবং সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রতিনিধি পরিষদ যেন আহ্বান জানায় 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী জামায়াতে ইসলামীর দ্বারা জাতিগত বাঙালি হিন্দুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। মানে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে ক্ষমতার কেন্দ্রে চলে আসা জামায়াতে ইসলামী যখন যে কোনো অপরাধকেই মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করতে চাইছে, এমনকি ঈদের ছুটিতে যে ভয়াবহ সব সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা ঘটেছে, যানজট সহ যেসব বড় ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে, নতুন সরকারের নিয়ন্ত্রণাধীনে ব্যবস্থাপনায়, বিএনপি সরকারের ব্যবস্থাপনায়, সেটাকেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঈদ যাত্রার অব্যবস্থাপনা এবং দুঃখজনক দুর্ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন এই যে বেশি ভাড়া দিয়ে গরিবদের ঢাকার বাইরে যেতে হয়েছে, বাড়িতে ফিরতে হয়েছে, এগুলোকে জামায়াতে ইসলামী মানবতা বিরোধী অপরাধ বলে মনে করে। জামায়াতে ইসলামী এই যে কোনো অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করতে চায়, কিংবা 2024-এর 5ই আগস্টের পর জুলাই আগস্টে বাংলাদেশে যে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে এবং সেই সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বাহিনীগুলো যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং তার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছে সেগুলোকেও গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। এবং তারই ফলশ্রুতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক নেতৃবৃন্দ, পুলিশ, সামরিক বাহিনীর কর্মকর্তা সহ সাংবাদিক সকলের বিচার করছে। তো এই অবস্থায় জামায়াতে ইসলামীর আসলে বরাবরের একটা রাজনৈতিক লক্ষ্য হচ্ছে যে তাদেরকে যতই বাংলাদেশে যুদ্ধাপরাধের দল, রাজাকারের দল, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল হিসেবে চিহ্নিত করা হয়, তারা ততই সেই অপরাধগুলোকে লঘু করে দেখিয়ে, এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ট্যাগিং হিসেবে দেখিয়ে এড়িয়ে যেতে চায় 1971 সালে তাদের অপরাধের দায়ভারকে। এই কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমন ভাবে মানে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত, সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। একবার যদি মার্কিন কংগ্রেসে এরকম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জামায়াতে ইসলামী সেই যুদ্ধাপরাধের দায়ে যে অভিযুক্ত সেই বিষয়টি গৃহীত হয়
এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যদি সত্যি মার্কিন প্রেসিডেন্টকে গণহত্যার স্বীকৃতি দিতে সক্রিয় করতে পারেন বা কনভিন্স করতে পারেন, তাহলে জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো এড়িয়ে যাওয়া অত্যন্ত গুরুতর সংকট হয়ে দেখা দেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর যে শীর্ষ নেতৃবৃন্দের মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণের সহযোগিতার দায়ে 1971 সালের তাদের সেসব অপরাধের দায়ে মৃত্যুদণ্ড সহ নানা মেয়াদের দণ্ড হয়েছে। জামায়াতে ইসলামী 2024-এর 5ই আগস্টের পর একদিকে যেমন তাদের এক শীর্ষ নেতা এটিএম আজহারকে একেবারে মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পর সে রায় মওকুফ করিয়ে সংসদ সদস্য নির্বাচন করে সংসদে নিয়ে এসেছেন, তেমনি জামায়াতে ইসলামী বরাবর বলে এসেছে যে ওগুলো আওয়ামী লীগের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বিচার ছিল। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছে, জামায়াতে ইসলামীকে সে দায় স্বীকার করে না। 2024-এর 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে এটা পরিষ্কার হয়েছে। বিশেষ করে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে এটা ভীষণভাবে পরিষ্কার হয়েছে। 2025-এর জুনে যখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ডক্টর ইউনূস লন্ডন চলে গেলেন এবং তারপর থেকে নির্বাচনী ধারায় ডক্টর ইউনূসের সরকারকে চলতে হলো, তখন থেকেই এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুতেই, মানে ট্রাম্প প্রশাসন কিছুতেই বাংলাদেশে চরমপন্থী জামায়াতে ইসলামীর সরকারকে ক্ষমতায় আসতে দিতে রাজি হচ্ছিল না। জামায়াতে ইসলামীর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যখন একটা বড় ধরনের রিজার্ভেশন আছে, বড় ধরনের আপত্তি আছে, সেটা পরিষ্কার হয়েছে 2025-এ ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে। তখন নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামীকে 1971 সালের গণহত্যার দায়ে কংগ্রেসে অভিযুক্ত করার এই প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ না বলে উপায় নাই। আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোনো লবি যুক্তরাষ্ট্রে এভাবে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে ফেলার বা প্রশ্নবিদ্ধ করে ফেলার ব্যবস্থা করতে উদ্যোগ নিতে এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের সঙ্গে কাজ করছে কিনা বলা মুশকিল। আওয়ামী লীগ হয়তো চাইছে তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদেরকে নিষিদ্ধ করতে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে যে দলটি জামায়াতে ইসলামী, সেই দলটিকেই রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়ার আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করতে। কাজেই কোন দিকে যায় কংগ্রেসের এই প্রস্তাব, কোন দিকে যায় জামায়াতে ইসলামীকে গণহত্যা দায়ে দোষী করবার এই উদ্যোগ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে জামায়াতে ইসলামীর গা থেকে 1971 সালের অপরাধের গন্ধ লুকানো যে ক্রমেই আরো কঠিন হয়ে পড়ছে, তা বোধহয় নিশ্চিত। কিছুতেই 1971-কে ভুলতে দিতে চায় না জামায়াতকে আওয়ামী লীগ, বিএনপি সহ কোনো পক্ষই, সেটাও নিশ্চিত।